2025 সনে যে লোকটা সাহিত্য নোবেল পেয়েছে তার নাম আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি, লাজলো ক্রাসনোহরকাই, হাঙ্গেরিয়ান লেখক। তার নাম বা তার কর্মপরিধি সম্পর্কে আমরা অনেকেই একদমই জানতাম না, কেউ কেউ অল্প একটু জানতাম, যেহেতু উনি সিনেমার স্ক্রিপ্ট লিখেন সেই সুবাদে অনেকেই তার সাথে পরিচিত ছিল। সো লাজলো ক্রাসনোহারকাই বা এইরকম যেই নতুন করে সাহিত্যে নোবেল পায়, আমি খুব আগ্রহ নিয়ে একটা জিনিস জানার চেষ্টা করি যে পৃথিবীতে নতুন কি কথা উনি নিয়ে আসছেন, মানব সভ্যতাকে, মানব জীবনকে, আমাদের সবার জীবনকে সুষম করার মতো কি এমন গল্প, কি এমন অমর বাণী উনি আমাদের শোনান বা শোনাচ্ছেন। সো আমি আসলে পাগলের মতো তার বইপত্রের সিনপসিস পড়ি, সাক্ষাৎকার পড়ি, উদ্ধৃতিসমূহ খুঁজে বেড়াই যে অমরত্বের বীজ, সুষম সভ্যতার বীজ, মানব জীবনকে আরেকটু উদযাপন করার মতো কোনো কথা, কোনো পথ কি তারা আবিষ্কার করতে পারে কিনা। কিন্তু আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে প্রচণ্ড মাত্রায় হতাশ হচ্ছি, প্রতিবারই হতাশ হই। এবং লাজলো ক্রাসনোহরকাই যেই জিনিসটাকে আমাদের সামনে নতুন করে নিয়ে আসছে, আমাদের মুখের উপর ছুঁড়ে মারছে, সেটা হচ্ছে আমরা একটা ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতার দুনিয়ায় বসবাস করছিলাম। আমাদেরকে অ্যাপোক্যালিপটিক রিয়েলিজম বা একটা বিপর্যয়মুখী ধ্বংসের বাস্তবতার গল্প শোনাচ্ছেন উনি। এবং তার গল্প উপন্যাসের যে মূল বৈশিষ্ট্য আমরা দেখি সেটা হচ্ছে যে অন্তহীনভাবে গদ্য, টানা গদ্য, ক্লান্তিকর এক বর্ণনা উনি দিয়ে যাচ্ছেন, যার আসলে কোনো দাড়ি কমা নাই। মানে জীবনের মতো করে, জীবন যেরকম করে বিরামহীন এক বিষাদের আখ্যান চলতেই থাকে এইরকম একটা ব্যাপার তার গল্প উপন্যাসগুলোর মধ্যে খুঁজে পাওয়া যায় বলে আমরাও পড়ার চেষ্টা করে জানছি। যাদের পড়াশোনা অনেক বেশি তার সম্পর্কে, তারাও একই কথা বলতেছেন। সো এটা শোনার পর আমি যার পর নাই হতাশ, যেহেতু আমি আশাবাদী মানুষ, আমি আসলে আশার কথা, আমি সম্ভাবনার কথা শুনতে চাই, এরকম কোনো কিছু আমি পাই নাই। তো আমার সবসময় মনে হয় তাহলে কি আমাদের সব সুন্দরের গল্প, আমরা মার্কেজের কথাই যদি ধরি বা ম্যাজিক রিয়েলিজমের মূল গল্প কি, অলৌকিকতা, জাদু বাস্তবতা, যেখানে অসম্ভবকে সম্ভব করা, একপাল হাতি আকাশে উড়ে যাবে, সেইটাকেও মানে অন্তরে ব্যথাবোধ করে সুখ যাপন করা, নৈরাশ্য যে যাপনের জিনিস, নৈরাশ্য থেকে যে তৃপ্তি নেওয়া যায়, মানে মৃত্যু অনিবার্য এটা জানার পরেও আমার বিছানায় শুয়ে শুয়ে রোমান্টিসিজম করতেছি, এইটুকু অন্তত ছিল শেষ ভরসা সাহিত্যে। কিন্তু এটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এক অতলান্ত অন্তহীন অন্ধকারের গল্প শুনতে পাই, এক ক্লান্তিকর জীবনযাপনের গল্প। তার মানে কি পৃথিবী থেকে সব সুন্দরের গল্প, সব সম্ভাবনার গল্প শেষ হয়ে যাচ্ছে, নাকি আবারও ফেরত আসবে সম্ভাবনার গল্প, সুন্দরের বীজ, সুষম পৃথিবীর গল্প? আমার তখন মনে পড়ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্পের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, সমগ্র ইউরোপ জলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে, লাখে লাখে মানুষ মারা যাচ্ছে, পঙ্গু এবং বিকলাঙ্গ হচ্ছে। ওই সময়টাতে মানিক বন্দ্যোপাধ্যায় তখন কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছেন, রাজনৈতিক সভ্য। এবং এই বিশ্বযুদ্ধ চলাকালে এই বিশ্বযুদ্ধের আগুন কিন্তু ভারতবর্ষ লাগে। একদিকে জাপান, অন্যদিক দিয়ে জার্মানি, তাদের যে লাল চোখ শানিত থাবা নিয়ে হাত বাড়াচ্ছে সব দিকে, সারা পৃথিবীকে দখল করে ফেলবে। এবং আমাদের ভারতবর্ষ, বাংলার প্রধান শহরগুলোতে বোমারু বিমান উঠতেছে, মানুষের মধ্যে খাদ্যের অভাব, এবং এইরকম বিপর্যয় তৈরি হয় যে গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহরতলি মানুষ খাদ্যহীন হচ্ছে। ফলে নিজেদের ঘর বাড়ি ছেড়ে শহরের লঙ্গরখানা বা বনেদি বাড়িগুলোতে গিয়ে খাদ্য, ফ্যান, ভাত এরকম খুঁজে বেড়াচ্ছে। অনেক বনেদি ঘর, মধ্যবিত্ত ঘরের মেয়েদের বাবারা বিক্রি করে দিচ্ছে, স্বামীদের না বলে মেয়েরা চলে যাচ্ছে, নগরের বিভিন্ন অন্ধকার গলিতে তাদের পাওয়া যাচ্ছে। এই রকম বিপর্যয়ের সময় মানিকের মতো বস্তুবাদী এবং মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে যিনি গল্প লিখতেন, উনি কমিউনিস্ট পার্টির সভ্য হলেন, সুষম পৃথিবীর গল্প শোনাবেন। তো মানিক দেখা যাচ্ছে যে রাজনৈতিক কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন সভা, সেমিনার, শহর থেকে শহরতলি, দূরের গ্রাম ঘুরে বেড়াচ্ছেন, মানুষকে সক্রিয় করার চেষ্টা করতেছেন, কিভাবে পৃথিবীকে আরেকটু সুষম করা যায়। এই যে যুদ্ধ বিপর্যস্ত এবং একটা মনন্তর চলতেছে, সেই মনন্তর থেকে মানুষকে বের করে নিয়ে আসার মন্ত্র খুঁজে বেড়াচ্ছেন এবং ছড়াইয়ে বেড়াচ্ছেন। তো ওই সময় একটা তরুণদের দল তার সাথে দেখা করে এবং তাকে এই প্রশ্নটাই করে যে পৃথিবীতে এখনও এত বিপর্যয় কেন, শিক্ষা দীক্ষা সভ্যতা, হ্যাঁ, জ্ঞান বিজ্ঞান, মানুষ কেন খাদ্যের চাইতে এখনও অস্ত্রে পৃথিবীকে ভারাক্রান্ত করছে। এবং এর থেকে যদি মুক্তি নাই থাকে, তাহলে আমাদের সমস্ত গান, সমস্ত সাহিত্য, এগুলোর তো কোনো উদ্দেশ্য নাই, কোনো গন্তব্যের দিকে আমাদের নিয়ে যাবে না। মানিক কিন্তু এগুলো নিয়ে সবসময় ভাবতেন এবং উনি উত্তর খোঁজার চেষ্টা করতেন। এবং উনি যে উত্তরটা দিয়েছিলেন সেটা আমরা পরবর্তীতে একটা গল্পের মাধ্যমে জানতে পারি। গল্পটার নাম হচ্ছে ছিনিয়ে খায়নি কেন। খুবই ছোট্ট পরিসরের একটা গল্প। সেই গল্পে আমরা একটা মাত্র প্রোটাগনিস্ট দেখি এবং মানিক উত্তম পুরুষেই নিজে কলকাতার বাবু বা সাহেব দূরের কোনো গ্রামে গিয়েছেন এবং ওইখানে একজন যোগী নামে একজন দস্যু বা ডাকাত তাকে গল্পটা বলে। ডাকাতের গল্পটা ছিল এরকম, আমি একটু সংক্ষেপে বলি। একজন ডাকাত 2 বছরের জেল খেটে আসছে, আসার পর ধরলাম মানিকবাবুর সামনেই বসা, মানিকবাবু বসে আছেন,
তাকে একটা গল্প শোনাচ্ছেন। এই দুর্ভিক্ষ পীড়িত মানুষ যারা যুবক, মধ্যবয়সী, অল্প বয়সী তরুণ, তারা সবাই কেন গ্রামগঞ্জ ছেড়ে নগরে গিয়ে ভিক্ষা করতো, এবং যদি ভিক্ষাই করতে হয় তাহলে কেন তারা কেড়ে নেয়। ওই যুগী বা ওই ডাকাত মানিককে যে গল্পটা বলে সেটা হচ্ছে এরকম। যুগী বলতেছে যে আমি মানুষকে দেখে অবাক হইতাম, মানুষ নগরে নগরে বাবুদের বাড়ির দুয়ারে গিয়ে খাদ্য ভিক্ষা চাচ্ছে, অথচ নগরের দোকানগুলি ফুড প্রোডাক্টে ভর্তি, বাবুদের গোডাউনগুলা কালো বাজারের প্রোডাক্টে ভর্তি। মানুষ চাইলে এগুলো লুট করে নিয়ে আসতে পারতো, ছিনিয়ে খেতে পারতো, কিন্তু মানুষ এগুলা ছিনিয়ে খায় নাই কেন? যোগীর মনে এটা ছিল বিরাট এক প্রশ্ন, বিরাট এক হতাশার জায়গা, যে মানুষ কেন ছিনায় খাবে না। এবং যোগী বলতো যে আমি এটা নিয়ে অনেকের সাথে কথা বলছি, অনেক শিক্ষিত বাবুদের সাথে, তারা আমাকে বুঝাইছে এরকম যে মানুষ ছিনিয়ে খায়নি কারণ মানুষের মধ্যে নীতি নৈতিকতা আছে, মানুষ ছিনায় নেয় একে অপরাধ মনে করে। এবং যোগী বলে, যোগী হাসে, বলে অপরাধ? মানুষের 3 বেলা খাদ্য খাবারের ব্যবস্থা নাই, খাদ্যের অভাবে মানুষ ভিক্ষা করে বেড়াচ্ছে, সেইটা অপরাধ না? শহরের বাবুরা, সরকারি বেসরকারি যারা প্রভাবশালী মানুষ, তারা তাদের যে গোডাউনগুলাতে কালোবাজারের প্রোডাক্ট দিয়ে ভরে রেখেছে, সেইগুলা অপরাধ না? তার চেয়েও বড় কথা, যখন সম্ভ্রান্ত ঘরের মেয়েরা নগরের অন্ধকারে গলিতে গলিতে দাঁড়ায় থাকে 3 বেলা খাদ্যের বিনিময়ে নিজের দেহ দিয়ে দিবে, সেই বাস্তবতা কি অপরাধ না? এইরকম বাস্তবতায় দাঁড়ায় মানুষ কেন নীতি নৈতিকতায় বিশ্বাস করবে, কেন চিনিয়ে খাবে না, কেন ভিক্ষা করবে? সো এই যে বাবুদের যে উত্তরগুলো বা ব্যাখ্যাগুলো, এগুলো যুগের পছন্দ ছিল না। যুগে বলে এই রহস্য আমি উদ্ঘাটন করেছি, এই রহস্য অন্য জায়গায়। এবং সে ছোট্ট একটা ঘটনা বলে বলে যে এই যে লঙ্গরখানা বা সরাইখানাগুলাতে যে সরকারি রিলিফ দেওয়া হতো, সেই রিলিফগুলো ছিল এরকম একদম মানে হলো পাতলা ডালের পানি এবং অল্প একটু চাউল দিয়ে এক ধরনের জাউ বা একটা ফ্যান ভাতের মতো জিনিস খিচুড়ির নামে তাদের খাইয়ে বাঁচানো হইতো। তো এইটা যুগীকে খুব ক্ষিপ্ত করে। সে ছিল পেশাদার ডাকাত, ডাকাতি তার প্রফেশনে ছিল। সো এই সময় ছোট্ট একটা ডাকাত দল সে গঠন করে মানুষকে সাহায্য করার জন্য। এবং এরই ধারাবাহিকতায় এক সময় রেশনের যে মাল যখন একটা রেল স্টেশনে আসে, এটা যেন কালোবাজারে না যেতে পারে, সেই জন্য সে তার দলবল নিয়ে এই জিনিসটাকে ঘেরাও করে এবং সরাইখানা বা রেশনের দোকানে নিয়ে আসতে বাধ্য করে। ফলে দেখা যায় এই যে ঠিকঠাক চাউল এবং ডাল এইগুলা যখন রিলিফ সেন্টারে চলে আসে, তখন দেখা যাচ্ছে মানুষকে আর জল মিশ্রিত চাউলের ফ্যান খাওয়াতে হচ্ছে না, প্রচুর চাউল প্রচুর ডালের ঘন থকথকে খিচুড়ি খাওয়াচ্ছে। এবং যেই মানুষগুলো ভিক্ষা করে বেড়াচ্ছিল, তারাই যখন 2-3 দিন এরকম করে খাবার খেয়ে তাদের দেহ যখন পুষ্ট হয়, তখন তারা যুগীকে বলে যে আপনি যে আমাদের বলতেন ছিনায় খাওয়ার কথা, চলেন আমরা এখন ছিনায় খাবো। এবং যুগী তার চোখ স্বপ্নালো হয়ে ওঠে, সে দেখে যে সে যেই রকম মানুষ নিয়ে স্বপ্ন দেখতো, মানুষের যেই রকম হওয়া উচিত, এই মানুষগুলো এইভাবে এসে তার সামনে দাঁড়ায়। কিন্তু যুগীর একটা দুঃখ, যুগী বলে যে আমি একটা ভুল করে ফেলছিলাম, যে হিসাব করতে গিয়ে আমি ভাবছিলাম যে খুব প্ল্যান পরিকল্পনা করে বৈকুণ্ঠ সাহার একটা গোডাউনে 1000 মণ চাউল আছে, ওইটা আমরা লুট করে নিয়ে আসবো। সো আমি 2-3 দিন সময় নিয়েছিলাম যে আমি ঠিকঠাক মতো পরিকল্পনা করি, তারপর এটা আমরা লুট করে নিয়ে আসবো। এই 3-4 দিনের মধ্যেই একটা ঘটনা ঘটে, লঙ্গরখানার খাবার আবারও শেষ হয়ে যায়, আবারও মানুষদেরকে জল মিশ্রিত পাতলা ডাল এবং চাউলের এক ধরনের ফ্যান খাওয়ানো শুরু হয়। ফলে যেই মানুষগুলো 3 দিন আগে যুগের সামনে এসে দাঁড়িয়েছিল ছিনায় খাওয়ার জন্য, হ্যাঁ, লুট করে কালোবাজারের যে প্রোডাক্ট এগুলো নিয়ে আসার জন্য যারা উন্মত্ত ছিল, যারা বীর্যবান হয়ে উঠেছিল, তারা আবার স্তিমিত হয়ে যায়, তারা আবার লুট করে কেড়ে খাওয়ার স্পৃহা হারায় ফেলে। যুগী যখন তাদেরকে বলে চলো ছিনায় নিয়ে আসি, চলো লুটে যাই, তখন তারা দেখা যায় এক ধরনের নির্লিপ্ত এবং হতাশ এবং বিমর্ষভাবে যুগীর দিকে তাকায় থাকে, তাদের আর লুট করার স্পৃহা নাই। এবং এই গল্পটাই যুগী ওই বাবুকে বা মানিক বন্দ্যোপাধ্যায়কে বলে যে 3 বেলা না খেয়ে থাকলে, 3 দিন না খেয়ে থাকলে শুধু শরীরটা শুকায় না, ছিনায়া খাওয়ার যে স্পৃহা এইটাও নষ্ট হয়ে যায়, এইটাও ভেতর থেকে মারা যায় মানুষের। এবং এইটাই হচ্ছে নৈরাশ্যের জিনিস। এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় তার গল্পের মধ্যে দিয়ে পৃথিবীকে সুষম করার এইরকম একটা রাস্তার কথাই হয়তো বলেছিলেন, যেই প্যালেসগুলো খুব উঁচু, যেইখানে হাজার মন কালোবাজারের প্রোডাক্ট মজুত করে রাখা হয়, সেইগুলো ভেঙে দিতে হবে এবং এইখান থেকে লুট করে নিয়ে এসে এই অভুক্ত মানুষদেরকে খাওয়াতে হবে। এইগুলা ছিল আমাদের গল্পের পৃথিবীতে সর্বশেষ সুষম সংবাদ খুব সম্ভবত। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো লেখকরা আজ থেকে 50 বছর 70 বছর আগে সাহিত্যের মধ্যে দিয়ে তাদের জীবনের অভিজ্ঞতাকে এইভাবে গল্পে গল্পে এক ধরনের বীজের মতো বপন করে যেতেন। এবং আমরা এখন যখন দেখি, এখন এই ধরনের গল্প আর পৃথিবীতে হয় না, হয়তো আর কখনো হবেই না। আমরা এক অতলান্ত অন্ধকার এবং বিপর্যয়ের দিকে যাচ্ছি, যেখানে পরিবেশের বিপর্যয়, বৈজ্ঞানিক যে উদ্ভাবন সেটা মানুষের কল্যাণ করার চাইতে মানুষকে ধ্বংস করে দেওয়ার যে এক গোপন বীজ কোটরে কোটরে ধারণ করে আছে, সেই দিকেই আগাচ্ছে। এবং আমাদের কাছে এখন মনে হয় যে মানিক বন্দ্যোপাধ্যায়রা হচ্ছে আমাদের পৃথিবীর লাস্ট সুষম পৃথিবীর গল্পকার। এরপর ম্যাজিক রিয়েলিজম
অ্যান্ড এখন অ্যাপোক্যালিপটিক রিয়েলিজম, সাহিত্যে আর কোথাও কোনো আশার আলো নাই, কোনো ধরনের সুসংবাদ আমাদের জন্য রাখা হয় নাই। তো এই পুরা জিনিসগুলাকে আবার একটুখানি অন্যদিকে গিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। আমাদের সমাজে দেখবেন বড়লোকদের নামে একটা বদনাম আছে যে তাদের সম্পদের খেদা কখনো মিটে না। যেই মানুষের অনেক টাকা, সে কেন যেন আরও বেশি টাকা চায়। ওই যে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে, ওইটা উচ্চারণ করা যেতে পারে, এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের দঞ্চুরি। এখন প্রশ্ন যদি করি যে এইটা কি রাজার রক্তে সমস্যা, রাজার মগজে সমস্যা, রাজাকে আসলেই মানে হলো এতই দুষ্ট যে তার শুধু সম্পদই লাগে, তার জীবনে সুখের দরকার নাই, না এর ভেতরে মননগত কোনো প্রণোদনা, অন্তর্গত কোনো প্রণোদনা থাকে? মানিকের গল্প যখন আমরা পাঠ করি আমাদের কাছে মনে হয় এই যে কোনো কিছু ছিনায়া খাওয়া, সম্পদ আহরণ করা, এইটার জন্য একটা অন্তর্গত মোটিভেশন লাগে। তার মানে এই জগতে যে রাজা, যে জমিদার, যে সম্পদশালী, তার ভেতরে কি এইরকম কোনো প্রণোদনা কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে এবং সে ফিল করতে থাকে, সেটা আনন্দ পায়, তার মধ্যে ওই অনুপ্রেরণাটাই সবসময় বাস করে। এবং যার কাছে সম্পদ নেই, যার পেটে খাবার নেই, সে স্বভাবগত কারণে তার শারীরিক দুর্বলতা তার মনে এক ধরনের শীতলতা, এক ধরনের বৈকল্য তৈরি করে, যেই কারণে সে আর সম্পদ সংগ্রহ, সম্পদ ছিনায় নেওয়ার মতো প্রণোদনাই তার মধ্যে কাজ করে না। যদি এইটাই বাস্তবতা হয়, তাহলে লাসলো ক্রাসনোহরকাই কিংবা মার্কেস থেকে আমাদের আসলে মানিকের দিকেই আবারও ফেরা উচিত। এবং আমাদের এই বোধ, এই জায়গায় ভাবা উচিত যে পৃথিবীকে যদি সত্যিকার অর্থেই সুষম করতে হয়, পৃথিবীতে যদি আশার গল্প শোনাতে হয়, তাহলে লাজলো ক্রাসনোহরকাইরা আমাদের শেষ গন্তব্য না, শেষ কথা না। আমাদের আবার মানিক বাবুদের যুগে ফিরতে হবে, ওই গল্পগুলাকে সামনে নিয়ে আসতে হবে। মুক্তির যদি কোনো বার্তা থাকে, এই যে লাজলো ক্রাসনোহরকাইয়ের মতো যে বিরামহীন গদ্য, যেটা জীবনের মতো ক্লান্তিকর, পৃষ্ঠার পর পৃষ্ঠা টেনে নিতে হয়, এই বাস্তবতাই কি আমরা সত্যিকার অর্থে বসবাস করব, নাকি আমরা আবারও ফিরে তাকাবো সেই ক্রান্তিকালের দিকে, যেই ক্রান্তিকালে দাঁড়ায় মানিকেরা গল্প শুনিয়েছে আশার সুষম পৃথিবীর? আমাদের আবারও ভাবা দরকার। আমার মনে হয় এই বাস্তবতা, এই ক্লান্তিকর বিপর্যয়ের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ করা উচিত এবং আমাদের সেই যে যোগী ডাকাত বা দস্যু যোগী, তার দিকে ফিরে তাকানোর সময় চলে আসতেছে। ধন্যবাদ।